সময় যখন দ্রুত গতিতে এগিয়ে যায় তখন সামনে অপেক্ষা করে থাকে এক অজানা ভবিষ্যৎ। 12 ফেব্রুয়ারি এই তারিখটি এখন ঘড়ির কাঁটার মতো মিনিটে মিনিটে কাছে এগিয়ে আসছে। সারা দেশে যেন এক অস্বস্তিকর নীরবতা ও উত্তেজনার দমকা হাওয়া বয়ে বেড়াচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন আলোচনা আর সমালোচনার বন্যা। কিন্তু এই নির্বাচন নিয়ে এক ধরনের গভীর উদ্বেগ ও যুদ্ধের পূর্বাভাস সবাইকে আতঙ্কিত করে তুলেছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের বিরোধী প্রধান শক্তি বিএনপির অন্দর মহলে এখন বইছে অস্বস্তির হাওয়া। দলটির অন্দরে যেন এক গৃহযুদ্ধ চলছে। বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব প্রমাণ এখন দৃশ্যমান হচ্ছে। নির্বাচনী ময়দানে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে থাকলেও দলের নিজস্ব বিদ্রোহী নেতারাই এখন তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতি দেখলে মনে হয় এক দীর্ঘ অন্ধকারের পর আলোর দেখা পাওয়ার আগেই যেন ঘন ঘোর কুয়াশায় ঢেকে যাচ্ছে সবকিছু। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২৭৮টিতে ধানের শীষ প্রতীকে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। কিন্তু এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। ভোটের ময়দানে ধানের শীষের মূল প্রার্থীদের জয়ের স্বপ্ন মাটি করে দিতে উঠে পড়ে লেগেছেন দলেরই এক ঝাঁক প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী। এটি কোনো সাধারণ ঘটনা নয়। দলের একাংশ যখন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের আলাদা পথ বেছে নেয় তখন তা কেবল রাজনৈতিক পরাজয় নয়, একটি দলের অস্তিত্বের সংকটও বটে। কেন্দ্রীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে ৭৯টি আসনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন বিএনপির ৯২ জন নেতা। এই সংখ্যাটি বিএনপির হাইকমান্ডের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছেন এই অভ্যন্তরীণ বিভেদ কোনো সাধারণ ফাটল নয়, এটি যেন একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস। বিএনপি ১২টি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের শরিকদের জন্য আসন ছেড়ে দিয়েছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কোথাও শরিকরা নিজস্ব প্রতীকে, আবার কোথাও ধানের শীষ প্রতীকেই লড়ছেন। কিন্তু সংকট তৈরি হয়েছে ঠিক সেখানেই। শরিকদের ছেড়ে দেওয়া প্রায় প্রতিটি আসনেই বিএনপির স্থানীয় হেভিওয়েট বা প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। তারা মনে করছেন দল তাদের অবহেলা করেছে, আর এই অপমানের জ্বালা থেকেই তারা বিদ্রোহী হয়ে মাঠে নেমেছেন। এই পরিস্থিতি দলের জন্য এক দুঃস্বপ্নের মতো আবির্ভূত হয়েছে। এটি এমন এক নির্ণায়ক মুহূর্ত যেখানে ভুল পদক্ষেপ দলকে চিরতরে পিছিয়ে দিতে পারে, যেন লেবু দিয়ে লেবু সোডা বানানোর মতো পরিস্থিতি। বাস্তবতা এতটাই টক যে তা থেকে কোনো মিষ্টি ফলাফল বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পটুয়াখালীর ৩ আসনে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, কিন্তু সেখানে তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা হাসান মামুন। এই অঞ্চলের রাজনীতিতে হাসান মামুনের প্রভাব যে কতটা গভীর তা নবীন রাজনীতিবিদরাও জানেন। তার বিরুদ্ধে লড়া কোনো সহজ খেলা নয়। নুরুল হক নূর জানিয়েছেন বিষয়টি হাই কমান্ডকে জানানো হয়েছে, কিন্তু জানালেই কি সমাধান হয়? একই চিত্র ঝিনাইদহের ৪ আসনেও প্রতিফলিত হচ্ছে। সেখানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে লড়ছেন স্বেচ্ছাসেবক দলের সেবক নেতা সাইফুল ইসলাম ফিরোজ। স্থানীয় রাজনীতিতে সাইফুল ইসলামের কদর ও প্রভাব রাশেদ খানের চেয়ে কোনো অংশে কম নয়। এই দুই প্রভাবশালী নেতার মধ্যে লড়াই হলে ভোট কার পক্ষে যাবে তা নিয়ে স্থানীয় কর্মীরা এখন দিশেহারা। এই অনিশ্চয়তা দলের একাত্মতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতেও চিত্রটা ভিন্ন নয়। ঢাকা ১২ আসনে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, কিন্তু তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এই কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার তার মনোবল ভাঙতে পারেনি। নীরব জানিয়েছেন তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ও জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। ফুটবল খেলায় যেমন বল এদিক ওদিক ঘোরে, রাজনীতিতেও ঠিক তেমনই পরিস্থিতি এখন ঘুরপাক খাচ্ছে। ফুটবল প্রতীক নিয়ে তার এই লড়াই বিএনপির মূল প্রার্থীর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। শুধু তাই নয়, ঢাকা ৭ আসনে দলীয় প্রার্থী হামিদুর রহমানের বিপরীতে লড়ছেন আরেক বিদ্রোহী নেতা এসহাক সরকার। আবার ঢাকা ১ আসনে সাজিদা ইসলাম তুলির বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আনোয়ার আবু বকর সিদ্দিক সাজু। এইসব নেতারা একসময় দলের জন্য রাত দিন কাজ করেছেন।
কিন্তু মনোমালিন্যের কারণে এখন তারা দলের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। এই অবস্থায় মানুষ প্রশ্ন তুলছে, উনি কিভাবে এত বড় দায়িত্ব পালন করবেন? দল যখন নিজের অভ্যন্তরে ঐক্যবদ্ধ থাকতে পারছে না, তখন জনগণের সেবা করার দাবি করা কি হাস্যকর নয়? এই প্রশ্নগুলো এখন সবার মনে ভর করেছে। সবচেয়ে বেশি আলোচনা আর সমালোচনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন নিয়ে। এখানে জোটের প্রার্থী জুনাইদ আল হাবিবের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মতো সুশীল ও প্রভাবশালী নেত্রী যখন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায়, তখন তার বার্তাটি অনেক দূর পর্যন্ত যায়। নির্বাচনে জয়ের ব্যাপারে রুমিন ফারহানা শতভাগ আশাবাদী। তার এই আত্মবিশ্বাস হয়তো তার জনপ্রিয়তা থেকে এসেছে, কিন্তু এটি জোটের রাজনৈতিক অবস্থার মধ্যে ফাটল ধরাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যখন জোটের অন্যতম শক্তিশালী অংশীদারের বিরুদ্ধে জোটের সমর্থক বা নেতারা লড়েন, তখন ভোট বিভাজন অনিবার্য হয়, আর এই বিভাজনই পরাজয়ের দিকে ঠেলে দেয়। বিদ্রোহীদের দমন করা বা বাগে আনা নিয়ে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল বিএনপি। দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা কোনো ছাড় দিতে চায়নি। দলের চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলেছেন। তিনি অনুনয় বিনয় করেছেন, আবার কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত 92 জন নেতা মাঠ ছাড়েননি। তারা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন। এই পরিস্থিতিতে দলের হাইকমান্ড এখন এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। শেষ পর্যন্ত এই 92 জন বিদ্রোহীকে সালাম দিতে না পারলে অনেক নিশ্চিত আসনেই হারের মুখ দেখতে পারে ধানের শীষ। এই হার শুধু আসন নয়, স্বপ্ন ভঙ্গেরও কারণ হবে। এই অভ্যন্তরীণ কোন্দল কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি দলের ক্ষত। শরীরের ভেতরে যখন ক্ষত হয়, তার নিরাময় না হলে গ্যাংগ্রিন হয়ে যায়। বিএনপি এখন সেই অবস্থায়। তাদের শরীরের ভেতরে ক্ষত ধরেছে আর তা পচতে শুরু করেছে। রাজনীতিতে দাগ থেকেই মানুষ শিক্ষা পায়, কিন্তু এই দাগগুলো কি রাজনৈতিক অস্বস্তি টিকিয়ে রাখতে পারবে, নাকি এই দাগই তাদের চূড়ান্ত পতনের কারণ হবে? এই প্রশ্নটি এখন দলের ভাবনার কেন্দ্রবিন্দু। নির্বাচনের আগে এই হাহাকার ও দ্বন্দ্ব কোনো ভালো ইঙ্গিত নয়। এটি ইঙ্গিত দেয় যে দেশের রাজনীতি এক বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। একটি দল যখন নিজেদের মধ্যে ঐক্যমত্য খুঁজে পায় না, তখন জনগণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। কারণ ভোটের পর যে পরিস্থিতি তৈরি হবে তা সহিংস হতে পারে। একদিকে যখন বিদ্রোহীরা নিজেদের অধিকার আদায়ে মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে দলের মূল প্রার্থীরা ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। এই দুই শক্তির সংঘর্ষ যে কোনো মুহূর্তে মাঠে রক্তপাতের কারণ হতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই অস্থিরতা শুধুমাত্র বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। এটি একটি সামাজিক অস্থিরতায় পরিণত হতে পারে। রাজনৈতিক দলগুলোর এই অভ্যন্তরীণ কোন্দল সাধারণ মানুষকেও উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। তারা ভাবছে কাদের ওপর ভরসা করবে। যারা নিজেদের ঘরে ঐক্যমত্য আনতে পারলেন না, তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর নেই, আর এই উত্তরহীনতাই আজ দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আগামী দিনগুলোতে যা ঘটবে তা কেউ আগে থেকে বলতে পারছে না, তবে এটি নিশ্চিত যে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে না। ইতিমধ্যেই আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। বিদ্রোহীদের এই অভ্যুত্থান ও দলের ব্যর্থতা এক বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো এটি কোনো বড় যুদ্ধের সূচনা, যা রাজনীতির মাঠে ধ্বংস বয়ে আনবে। আর সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে হয়তো নীরবে কাঁদবে বাংলাদেশের সাধারণ মানুষ। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।